বেলা দেখবেন আরো 50% না, এইভাবে করতে 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 দেখা যায় যে এক সময় গিয়ে পার্সেন্টেজটা কমে আসে। কিন্তু যারা লেগে থাকে তাদের মধ্যে কিন্তু 80% এর সম্ভাবনা থাকে কোয়ালিফাই করার, ফুল কোয়ালিফাই করার। স্যার আমি বাসার বলছি স্যার, মোহাম্মদ আবুল বাসার স্যার। জি স্যার জি, আমার রেজিস্ট্রেশন অনেক আগে স্যার, আমি 13 সাল 2011 সালে। পর্যন্ত, জি স্যার 13 সাল পর্যন্ত পরীক্ষা দিয়েছিলাম। তারপরে স্যার জি আমার ফ্যামিলি হইলে তখন ডিসকন্টিনিউ হয়ে আর ডিমোটিভেটেড হয়েছিলাম। গত জি দুইবার স্যার দুইটা পরীক্ষা দিয়েছিলাম। ওই মানে আমি নতুন সিলেবাসে কনভার্ট করার পরে ওই দুইটা পাস করেছি স্যার। এটা হচ্ছে ইথিক্স আর একটা যে বিজনেস ল নাকি, যেটা পরীক্ষা দিলাম। আর আমি ওই এডুকেশনে কথা বলছিলাম স্যার, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে পাস করলে আমি ওই নতুন আবার একটু সময় এক্সটেনশন করতে পারবো স্যার। মানে আমার 800 পাস হবে এটা পাস করলে। এটা পাস করলে 800 পাস হবে, তাহলে আপনি জি আবার স্যার, ডিনবো করতে পারবেন, জি নতুন স্যার, জি করে স্যার, স্টার্ট করতে হবে। জি স্যার। মানে এটা পাস করলে আপনি এতদিন ধরে আপনার লাগলো কেন? আপনি স্যার ওই যে বললাম যে 13 সালের পরে আর পরীক্ষা দেওয়া হয় নাই স্যার, 13 সালের পরে পরীক্ষা দেওয়া হয় নাই। আমি এই 2020-এর জুনে আর 2020-এর মানে ডিসেম্বরে দুইটা পরীক্ষা দিয়েছি। তার মানে এই এই হচ্ছে আপনি যখন আবার পড়তে আসলেন, পরীক্ষা দিচ্ছেন, তখনই আপনি পাস করতেছেন। জি স্যার, এখন এখন দেখেন, আমার আমার অনেক স্টুডেন্ট পাস করে আসছে, এবার দেখলাম আমার অনেক স্টুডেন্ট পাস করছে। যারা 15 সাল 16 সাল থেকে ভর্তি হয়েছিল তাদের মধ্যে অনেকে দেখলাম যে কোয়ালিফাই করলো। মানে আপনি যদি আইসিএম এটা যদি 4 বছরের মধ্যে কোয়ালিফাই করতে পারেন, 3-4 বছরের মধ্যে কোয়ালিফাই করে ফেলতে পারেন, তাহলে কিন্তু এটা হিউজ সাকসেস। আমরা বলছি না যে আপনি 2.5 থেকে 3 বছরের মধ্যে কোয়ালিফাই করতে পারবেন, কিন্তু 2.5-3 বছরের মধ্যে যদি আপনি একটু বেশিরভাগ অংশটুকুই আপনি পাস করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয়। পরবর্তী স্টেপস আপনার জন্য সুবিধা হয়ে যাবে। আপনি ম্যাক্সিমাম পাস করে ফেললেন, পরবর্তীতে আপনি বাকি যতটুকু থাকবে ততটুকু আস্তে আস্তে পাস করলেন। স্যার আমরা কি তাহলে শুরু করি আজকে ইনশাআল্লাহ? আমি দেখি চেষ্টা করি। কে কে কথা বলছিলেন? স্যার শুরু করতে পারি? বাসায় মনে কথা বলছিল আবার। আচ্ছা, বাসারের কথা তো শেষ হলো মনে হয়। বাসার আপনার কথা শেষ? বাসার আছেন? হ্যাঁ, নেটওয়ার্কে আছেন। আচ্ছা, গত ক্লাসে আমরা যে অঙ্কটা দেখলাম, এটা কি আপনারা বাসায় দেখেছিলেন সবাই? জি স্যার, বাসায় বাসায় দেখার সৌভাগ্য হয়েছে? আমরা কি একটা এটা কোশ্চেন ছিল আর কি জি স্যার, ওই যে 50% যে বিষয়টা, এটা মানে কোশ্চেনে আমি মানে পাচ্ছিলাম না, এটা কোথায় আছে? ওয়ার্কিং প্রোগ্রেস ইন দ্য পিরিয়ড ইজ 50% প্রিভিয়াস লেকচার। আচ্ছা দেখুন, আমরা আবার ওই প্রশ্নটাতে একটু যাই। জি স্যার। এই প্রশ্নটা আমরা গতকালকে প্রশ্নটা না দেখেই, প্রশ্নের কিছু অংশ দেখে আমরা কিন্তু সলিউশন করতে গেলাম। আমাদের কনফিডেন্স ছিল যে আমরা এটা দেখেই পারবো। তারপর আমরা একটু প্রশ্নটা আরেকবার একটু দেখে নিই।
শর্টকাটে আমরা চেষ্টা করব প্রশ্নটা করতে। এসকিউ কোম্পানি একটা ম্যানুফ্যাকচারার অফ ডিজিটাল ওয়াচ তৈরি করেন। The company's CFO is trying to verify accuracy of the ending working process and finished goods inventories prior to closing the books for the year. Company CFO যখন অ্যাকাউন্টস ক্লোজ করবেন তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্কিং প্রসেসের ভ্যালুটা কত এবং ফিনিশ গুডস ইনভেন্টরির ভ্যালু কত এটা যাচাই করা। এটা এই ভ্যালুটা ঠিক আছে কিনা, অ্যাকুরেসি ঠিক আছে কিনা এটা দেখার জন্য উনি কস্টিংটা করবেন, প্রসেস কস্টিং করবেন। You have been asked to assist in this verification. The CFO সাহেব কস্টিং করার সময় নয় আপনাকে বলবো যে এই জিনিসটা করতে। The year-end balances shown on the company's books are as follows. কোম্পানির বুকসে এই ফলোইং রেকর্ডসটা পাওয়া গেছে বছর শেষে গিয়ে। 31 ডিসেম্বরে ওয়ার্কিং প্রসেসে পাওয়া গেছে হচ্ছে 3 লক্ষ ইউনিট, যার কস্ট হচ্ছে 6,60,960 টাকা, যার 50% লেবার এবং ওভারহেড কমপ্লিট করা আছে। এবং ফিনিশ গুডস ইনভেন্টরির হচ্ছে 2 লক্ষ ইউনিট এবং যার কস্ট হচ্ছে 10,09,800 টাকা। এটা হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস এর রেকর্ডস হিসেবে পাওয়া গেছে। এখন সিএফও সাহেব এটার উপরে সন্তুষ্ট নন, তিনি এইটার অ্যাকুরেসি চেক করবেন। চেক করার জন্য আপনাকে অ্যাসিস্ট করা হলো বা আপনাকে নিয়োগ দেওয়া হলো। প্রশ্নের পরবর্তী ইনফরমেশন দেখেন, ম্যাটেরিয়ালস আর অ্যাডেড টু দ্য প্রোডাকশন এট দ্য বিগিনিং অফ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস স্টার্ট করার সাথে সাথেই টোটাল ম্যাটেরিয়াল দিয়েই স্টার্ট করা হয়। আমরা যদি দেখি যে ওয়ার্কিং প্রসেসে যদি 3 লক্ষ ইউনিট থাকে, সেখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে 50% লেবার এবং ওভারহেড কমপ্লিট করা, তার মানে সেখানে 100% ম্যাটেরিয়াল দেওয়া। এই কথাটা প্রশ্নের এই জায়গায় দেওয়া নাই, কিন্তু আমাকে বুঝে নিতে হবে যেহেতু পরের ইনফরমেশনে বলা হয়েছে যে কি ম্যাটেরিয়াল দিয়েই আমি প্রসেসটা স্টার্ট করি। সো ম্যাটেরিয়াল 100% না দিয়ে আমার প্রসেস শুরু করার সুযোগ নাই। আচ্ছা, overhead is applied to each product at the rate of 60% of direct labor cost. Direct labor যা তার 60% হচ্ছে ওভারহেড অ্যাপ্লাই করা হয়। এই ক্ষেত্রে ওভারহেড অ্যাপ্লাই এর বেসিসটা হচ্ছে লেবার কস্ট। আমরা এর আগে দেখতাম যে ওভারহেডটা আমরা অ্যাপ্লাই করতাম হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ারের বেসিসে, কিন্তু এখানে বেসিসটা যা ডাইরেক্ট লেবার কস্ট তার 60% হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যদি 100 টাকা ডাইরেক্ট লেবার হয়ে থাকে, 60 টাকা হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। And there was no finished goods inventory at the beginning of the year. আমি যে বছর শুরু করেছিলাম আমার কাছে ওপেনিং ফিনিশ গুডস এর ইনভেন্টরি ছিল না। A review of the company's inventory and cost records has disclosed the following data, all of which are accurate. আমাকে নিচে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে অ্যাকুরেট, আর উপরে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এন্ডিং ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশ গুডস ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরির যে ইনফরমেশন দেওয়া হয়েছে এটার অ্যাকুরেসি নিয়ে সন্দেহ আছে। সেই সন্দেহটা দূর করার জন্য আমাকে অ্যাসিস্ট করতে বলা হয়েছে। আমরা গত ক্লাসে দেখে এসেছি যে বিগিনিং ওয়ার্কিং প্রসেস কত ছিল, এরপর কত ইউনিট আমি স্টার্ট করলাম এবং এই পিরিয়ডে কত টাকা খরচ হলো ম্যাটেরিয়াল লেবার মিলে, যা লেবার তার কস্ট তার 60%, ওভারহেড সেটাও আমরা জানি, কত ইউনিট কমপ্লিট হলো। এবং এরপরে বলা হয়েছে যে কি কোম্পানি ওয়েটেড এভারেজ মেথডে কস্টিংটা বের করে থাকেন। আমাকে প্রশ্ন করা হয়েছে যে রিকোয়ারমেন্ট ডিটারমিন দ্য ইকুইভ্যালেন্ট ইউনিটসটা আপনি বের করবেন, নাম্বার 1 রিকোয়ারমেন্ট। এবং এরপরে হচ্ছে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট অফ ম্যাটেরিয়ালস লেবার ওভারহেড ফর দ্য ইয়ার। আমরা জানি যে প্রসেস কস্টিং এর যখন আমরা প্রসেস কস্টিং এর রিপোর্ট তৈরি করি, প্রথমে আমরা কোয়ান্টিটি শিডিউল করি। কোয়ান্টিটি শিডিউল করলে দেন আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে পারি। সো আমাকে প্রথম পার্টটা আমরা যদি 3টে সেকশনের কথা মনে রাখি, তাহলে প্রথম সেকশনটা যদি আমরা করতে পারি তাহলে ইকুইভ্যালেন্ট ইউনিটটা আমরা করতে পারবো। এরপর বলা হয়েছে যে
কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। এটা আমরা করতে পারি হচ্ছে আমাদের সেকেন্ড সেকশনটা যদি আমরা কমপ্লিট করি, এবং যে সেকেন্ড সেকশনে আমাদের সবগুলা কস্টকে আমরা অ্যাকোমোডেট করে ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করলে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা পেয়ে যাই। সো প্রথম রিকোয়ারমেন্ট থেকে বুঝতে পারলাম যে আমাদের প্রসেস কস্টিং এর দুটো সেকশন এখান থেকে করা আমাদের জন্য বাধ্যতামূলক। এরপরে সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ কস্ট দ্যাট শুড বি অ্যাসাইন্ড টু এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এন্ডিং ওয়ার্কিং প্রসেসের জন্য আমাকে কস্ট কত অ্যাসাইন করতে হবে, বা এন্ডিং ওয়ার্কিং প্রসেসের জন্য কস্ট কত হওয়া উচিত, এন্ড ফিনিশ গুডস ইনভেন্টরিজ, এবং ফিনিশ গুডস ইনভেন্টরি যেটা 2 লক্ষ শো করছে তার কস্ট কত হওয়া উচিত এটা ডিটারমিন করতে বললো। এটা ছিল গতকালকের আমাদের প্রশ্ন। আমরা গতকালকে একটু কম সময় নিয়ে উত্তরটা আমরা সলিউশনটা করলাম। আজকে আবার প্রশ্নটা আমরা রিভিউ করলাম যাতে আমরা পুনরায় আমাদের মাথায় এটা নিয়ে নিতে পারি। এখন এই পর্যায়ে আপনাদের কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে কিনা? সবাই কি বুঝে গেছেন? কারো কোনো সমস্যা নাই? স্যার 60% ডাইরেক্ট লেবার কস্টটা কি একটু বলবেন? এটা কি ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে সংশ্লিষ্ট? জি, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে সংশ্লিষ্ট। আমরা অন্যান্য অঙ্কগুলোতে দেখি যে, বা আমরা এর আগে যখন জব কস্টিং বা এরপর যখন জব কস্টিং করবো বা অন্যান্য অঙ্কগুলোতে আমরা দেখি যে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমরা কোনো একটা কিছুর বেসিসে অ্যাপ্লাই করে থাকি। আমরা লেবার আওয়ারের বেসিসে করি, অনেক সময় মেশিন আওয়ারের বেসিসে করি, লেবার কস্টের বেসিসে হতে পারে, বা অন্য কোনো প্রোডাক্ট কস্টের বেসিসেও হতে পারে, বা কোনো একটা বেসিসে আমরা এটাকে অ্যাপ্লাই করে থাকি। এই অঙ্কে বলা হচ্ছে যে আমাদের যা লেবার কস্ট হবে তার 60% আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই করব। তো এই জিনিসটা আমাদেরকে সহজ করে বলে দেওয়া হয়েছে আর কি। জি স্যার। আচ্ছা, বাশার সাহেব, আবুল বাশার সাহেব কি আছেন? আছি স্যার। আপনার সাথে একটু আলাপ করি। প্রশ্নটা কি বুঝতে পারলেন? গত ক্লাসে আপনি ছিলেন? জি স্যার। হ্যাঁ, প্রশ্নটা কি বুঝলেন কিনা? প্রশ্ন বুঝতে কোথাও কোনো সমস্যা আছে কিনা? না স্যার, প্রশ্ন বুঝছি স্যার। প্রশ্ন বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা যে গত ক্লাসের সলিউশন দেখলাম, এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে কিনা? আমরা আমাদের প্রশ্নে জানি যে 2 লক্ষ ইউনিট আমাদের ওয়ার্কিং প্রসেসে বিগিনিং ছিল, 10 লক্ষ ইউনিট নতুন করে আমাদের যুক্ত হলো, স্টার্ট করলাম, তাহলে 12 লক্ষ ইউনিটের হিসাব আমাকে দিতে হবে। সেই হিসাব থেকে 9 লক্ষ ইউনিট নেক্সট ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিই, কমপ্লিট করে নেক্সট ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিই, আর 3 লক্ষ ইউনিট আমার এন্ডিং ওয়ার্কিং প্রসেসে রয়ে গেছিল। সো 12 লক্ষ হিসাব দেওয়ার কথা, 12 লক্ষের হিসাব দিলাম, তাহলে কোয়ান্টিটিটা আমার মিলে গেল। আমার 1 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট করতে হবে। আমরা এর পরের পার্টে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিটটা করব। ইকুইভ্যালেন্ট ইউনিট করার জন্য নেক্সট ডিপার্টমেন্টে যেটা ট্রান্সফার করলাম, যেটা ফিনিশ গুডসে রূপান্তরিত হয়েছে, সেটার কোয়ান্টিটি হচ্ছে 9 লক্ষ। তার এই 9 লক্ষর 100% ম্যাটেরিয়াল, 100% লেবার, 100% ওভারহেড কমপ্লিট হয়ে এসে নেক্সট ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়েছে। সো ইকুইভ্যালেন্ট ইউনিটে 9 লক্ষ 100% আসবে। জি স্যার। আচ্ছা, এরপরে ওয়ার্কিং প্রসেস এন্ডিং ইনভেন্টরি কোয়ান্টিটি হচ্ছে 3 লাখ। এই 3 লাখের ম্যাটেরিয়াল হবে 100%, কারণ ম্যাটেরিয়াল বিগিনিং অফ দ্য প্রসেসিং দিয়ে দেওয়া হয়। যদি এমন হতো যে স্টেপ বাই স্টেপ দেয়, তাহলে আমাকে সেভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, যেহেতু ম্যাটেরিয়াল 100% দিয়েই প্রসেস স্টার্ট করে, যদি তার মধ্যে লেবার এবং ওভারহেড যদি 10%ও কমপ্লিট হয়, তাতেও কিছু আমার যায় আসে না, কারণ ম্যাটেরিয়াল 100% আমি একবারে দিয়ে দিচ্ছি। সো ম্যাটেরিয়ালের 100% কমপ্লিট হলো,
লেবারের 50%, ওভারহেডেরও 50% কমপ্লিট হলো, কারণ প্রশ্নে সেভাবে বলে দেওয়া আছে যে আমার এন্ডিং ইনভেন্টরি যা আছে তার তার 50% লেবার এবং ওভারহেড কমপ্লিট করা আছে। তাহলে 50% যদি লেবার এবং ওভারহেড কমপ্লিট করা থাকে, হ্যাঁ, তাহলে আমরা 50% নিব। তাহলে 3 লাখ ইউনিটের 50% যা, তাই আমরা নিলাম। তারপরে এই দুটো ইউনিট যোগ করলেই আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা পেয়ে যাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট। এতটুকু পর্যন্ত বুঝলাম, তাই না? স্যার এখানে যে 50% যে বিষয়টা স্যার, ওইখানে লেখা আছে ওয়ার্ক ইন প্রোগ্রেস ডিসেম্বর 31, তার মানে হচ্ছে ওটা হচ্ছে ডিসেম্বরের ক্লোজিং, ওটা না, ওটার 50% না, এটা জানুয়ারিতে আসতেছে। আমরা জানুয়ারিতে আমাদের ক্লোজিং রয়ে গেছে 3 লাখ ইউনিট, তাহলে ওইটার অর্থ না, জানুয়ারিতে 3 লাখ ইউনিট কোথায় পেল? স্যার আমাদের এই যে জানুয়ারিতে 2 লাখ ইউনিট, জানুয়ারিতে তো আমরা কোথাও 3 লাখ ইউনিট দেখিনি ভাই। এখানে আবার প্রশ্নটা দেখে ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং জানুয়ারি। স্যার জানুয়ারি 1 তারিখ। জি, জানুয়ারি 1 তারিখ হচ্ছে 2 লক্ষ ইউনিট। জি স্যার। আমরা তো 3 লক্ষ দেখিনি। স্যার জানুয়ারি 1 তারিখে 2 লক্ষ ইউনিট, এবং ডিউরিং দ্য জানুয়ারি আমরা 10 লাখ ইউনিট নিয়ে আসলাম, তাহলে 12 লাখ। তার মধ্যে ডিউরিং দ্য ইয়ার, হ্যাঁ হ্যাঁ, সারা বছর জুড়ে আমি 10 লক্ষ ইউনিট নতুন করে স্টার্ট করেছিলাম টোটাল, তাহলে আমার কাছে আসলো হচ্ছে 12 লক্ষ ইউনিট। স্যার এতটুকু কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। তাহলে এরপরে কোন লাইনটি বুঝেন নাই বলেন? এটা হচ্ছে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস এন্ড অফ পিরিয়ড 3 লাখ ইউনিট, যেটা এটা লেবার 50 আর ওভারহেড 50, এটা একটু কনফিউশন হচ্ছে স্যার। এখানে কোথাও কি লেখা আছে? এই যে প্রশ্নটা দেখা যাচ্ছে, ওয়ার্ক ইন প্রসেস ডিসেম্বর 31st 50% এস টু লেবার এবং ওভারহেড কমপ্লিট করা। প্রশ্নে স্পেসিফিক বলে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছি আমি স্যার। মানে স্যার একটু মানে বোঝার সমস্যা হচ্ছে, আমি জানুয়ারি মাস ধরে নিচ্ছি, কিন্তু যে ডিউরিং দ্য ইয়ার 31 ডিসেম্বর আমাদের এসে সারা বছর প্রশ্নে আমরা যখন প্রশ্ন করতেছিলাম যে সারা বছরের কাজ করার পর যখন ডিসেম্বর এন্ডিং আসলো, সিএফও সাহেব এটার অ্যাকুরেসি নিয়ে প্রশ্ন তুললেন বা সন্দেহ হলো, তখন আপনাকে এমপ্লয় করা হয়েছে যে ভাই আমার তো অ্যাকাউন্টস বলতেছে 3 লাখ ইউনিট আছে, ইউনিট ঠিক আছে, ফিনিশ গুডস 2 লাখ আছে, তাও ঠিক আছে, কস্ট এরকম শো করছে, তাহলে এটার একটা অ্যাকুরেসিটা চেক করেন। তারপর থেকে আমি আমার কাজটা শুরু করলাম। আমার ওপেনিং ইনভেন্টরি ছিল, কত স্টার্ট করলাম, কত ক্লোজ হলো, এবং কত ইউনিট ওয়ার্ক ইন প্রসেসে রয়ে গেছে এবং তার কতটুকু কমপ্লিট হলো, টোটাল ইনফরমেশন আমার দেওয়া আছে। এর বাইরে কিন্তু আমি কোনো কাজ করি না। প্রশ্নের প্রথম পার্টটুকু আমাকে প্রশ্নে যা দেওয়া আছে, আমরা সেই পার্ট থেকে আমাদের সেকশন 1টা শেষ করলাম। শুধুমাত্র আমাকে মনে রাখতে হয়েছে যে ওয়েটেড এভারেজ মেথডে যখন আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব, তখন আমাদেরকে করতে হবে হচ্ছে যে 9 লাখ ইউনিট যেটা কমপ্লিট হলো এটার 100% আসবে, আর ওয়ার্ক ইন প্রসেসে যতটুকু কমপ্লিট হলো ততটুকু আসবে। এই দুটো যোগ করলে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট পাই। স্যার তাহলে কি আমরা আমাদের প্রথম বুঝতে পারছি স্যার। হ্যালো স্যার। স্যার ম্যাটেরিয়ালটা একবার বোঝাবেন 100%? আচ্ছা, আমরা এর আগের যখন একটা রিভিউ প্রশ্ন করছিলাম তখন বলা ছিল যে ম্যাটেরিয়াল লেবার ওভারহেড এই 50% কমপ্লিট করা, অথবা ম্যাটেরিয়াল 50% কমপ্লিট করা, লেবার 25% কমপ্লিট করা। প্রশ্নের যতটুকু বলা থাকবে আমরা এন্ডিং ওয়ার্কিং প্রসেসে ততটুকুই নিব। কিন্তু এই প্রশ্নে বলা আছে যে কি আপনি ম্যাটেরিয়ালটা দিয়েই আপনার প্রসেসটা স্টার্ট করেন, ম্যাটেরিয়াল ছাড়া আপনার প্রসেস স্টার্ট হয় না। ঠিক আছে, তাহলে ম্যাটেরিয়াল তো অবশ্যই যে ইউনিটটা ইনকমপ্লিট প্রসেসে রয়ে যাবে তার মধ্যে 100% ম্যাটেরিয়াল আছে। আমি কি বুঝাইতে পারলাম স্যার? মিজানুর রহমান সাহেব। স্যার আরেকবার প্লিজ স্যার। আপনি কি কাজ করেন একটু বলেন তো? স্টুডেন্ট স্যার। এমনি কোথাও জব টব তো করেন না? না স্যার, থার্ড ইয়ারে অনার্স, থার্ড ইয়ারে। আচ্ছা আচ্ছা, আমি সে ফর এক্সাম্পল এরকম একটা এক্সাম্পল দিই। একটা ক্লথিং ইন্ডাস্ট্রি আছে আপনার, আপনি
টেইলারিং শপ আছে, আপনি কাপড় দিয়ে আপনি শার্ট তৈরি করেন। যখনই আপনি আপনার ফ্লোরে কাপড় পাঠিয়ে দিবেন তখনই কিন্তু আপনার 100% ম্যাটেরিয়াল কিন্তু ফ্লোরে চলে গেল। ব্যাপারটা এরকম আপনি করতে পারেন না যে আপনি একসাথে 100টা শার্ট তৈরি করবেন, 100টা শার্টের জন্য যতটুকু কাপড় দরকার ঠিক ততটুকু কাপড় আপনাকে কিন্তু প্রোডাকশন ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ম্যাটেরিয়াল কি আপনি 100% দিয়ে ফেললেন না? জি স্যার। আবার আপনি যদি এমন মনে করেন যে আপনি আমরা এখন প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স দিয়ে বলি। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমার একটা পেট্রোকেমিক্যাল কোম্পানি আছে, সেখানে আমার র মেটেরিয়াল হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল যখনই আমি আমার প্রসেসে দেই তখনই কিন্তু 100% শেষ, আমার আর দেওয়ার কোনো কিছু নেই। এটা এমন না যে এক একটা স্টেজে এক একটা জিনিস আমি ইনক্লুড করব, এরকম না। তো আমার এই প্রসেসে আমাকে কিন্তু 100% মেটেরিয়াল দিয়েই স্টার্ট করতে হয়। আপনাদেরও এই প্রসেস কস্টিং এর যখন অঙ্ক করতে থাকবেন তখন কিন্তু এই নেচারটা দেখবেন। আবার মাঝে মাঝে কিন্তু পার্থক্য থাকে এরকম যে আপনি হয়তো 90% পর্যন্ত মেটেরিয়াল দিয়ে ফেললে এই বিগিনিং দ্য প্রসেস, ফাইনালি গিয়ে হয়তো আপনাকে আরো কিছু ইনক্লুড করতে বলতে পারে। তো প্রশ্নে আপনাকে যেভাবে বলা থাকবে যে মেটেরিয়াল আপনি যে স্টেজে অ্যাড করেন সেই স্টেজ অনুসারে আপনাকে ইকুইভ্যালেন্ট ইউনিটে আনতে হবে। তাহলে এখানে স্টেজটা হচ্ছে এট দ্য বিগিনিং মানে জিরো পিরিয়ডে, যখনই অর্থাৎ আপনার মেটেরিয়াল দিয়েই প্রসেসটা স্টার্ট হয়, মেটেরিয়াল ছাড়া প্রসেস স্টার্ট হওয়ার সুযোগ নাই। স্যার আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টের যে অংশটুকু ছিল আমরা সেই অংশটুকু প্রথম অংশ 1 নম্বর রিকোয়ারমেন্টের প্রথম অংশটুকু আমরা বুঝতে পারলাম। সেকেন্ড সেকশনটা ছিল আমাদের কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করা, এবং এই কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, এটাকে আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করা বলি, অথবা এটাকে আমরা বলি কস্ট অ্যাকুমুলেশন অথবা টোটাল কস্ট টু অ্যাকাউন্ট ফর, যে কোনো একটা নামে আমরা বলতে পারি। আমার যা খরচ হলো, আমি যে 2 লক্ষ ইউনিট আমার ওপেনিং এ ছিল, 10 লক্ষ ইউনিট নতুন করে স্টার্ট করলাম, আমি এগুলোর জন্য কত টাকা আমি খরচ করলাম আমার প্রশ্নেই দেওয়া আছে। দেখেন প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আমাদের বিগিনিং ওয়ার্কিং প্রসেসের 2 লক্ষ ইউনিট ছিল, যার মধ্যে ম্যাটেরিয়াল 2 লক্ষ টাকার, লেবার 3,15,000 টাকা আছে। ওভারহেডের কথাটা বলা নাই, কিন্তু ওভারহেডের কথাটা আমাদের প্রশ্নের লজিকে বলা আছে যে কি আমার যা লেবার কস্ট হবে তার 60% হচ্ছে ওভারহেড খরচ। সো আমরা তাহলে আমার ম্যাটেরিয়াল হচ্ছে কত, 2 লক্ষ বিগিনিং ওয়ার্কিং প্রসেসে, লেবার 3 লক্ষ, আর ওভারহেড হচ্ছে এই 3,15,000 টাকার 60% হয় 1,89,000 টাকা। সো এই তিনটার যোগফল হচ্ছে টোটাল 7,04,000 টাকা। 2 লক্ষ ইউনিট যেটা বিগিনিং ওয়ার্কিং প্রসেসে ছিল সেখানে আমার কস্ট আছে অলরেডি 7,04,000 টাকা। আচ্ছা, 7,04,000 টাকা ওপেনিং ওয়ার্কিং প্রসেসে ছিল, আর এই পিরিয়ডে এসে এই বছর এসে আমি ম্যাটেরিয়াল দিলাম 13 লক্ষ টাকা, ওভারহেড লেবার দিলাম 19,95,000 টাকা। এই 19,95,000 আবার 60% আমাকে ওভারহেডও চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে 19,95,000, এই 19,95,000 60% হচ্ছে 11,97,000। তাহলে এই লেবার মেটেরিয়াল ওভারহেড এই তিনটা জিনিস যোগ করলে হয় 44,92,000 টাকা। তাহলে সারা বছর আমার খরচ হলো হচ্ছে, বা আমার কস্ট রেকর্ড বলছে আমি 91,96,000 টাকা আমার কস্ট হলো, যে কস্টটা হচ্ছে এই ইউনিট গুলোর জন্য। এখন আমাদের অঙ্কের লজিক হচ্ছে যে কি আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব। অঙ্কের সূত্র হিসাবে আমরা জানি কি কস্টকে ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পার ইউনিটের কস্ট পাই। তাহলে আমার কস্ট হচ্ছে 15 লক্ষ, ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে 12 লক্ষ, কস্ট হচ্ছে 23,10,000, ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে 10,50,000, কস্ট হচ্ছে এখানে ওভারহেড 13,86,000, ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে 10,50,000। তাহলে আমি সবগুলোকে এই কস্ট গুলোকে যখন ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করব, ম্যাটেরিয়ালের ইকুইভ্যালেন্ট কস্ট, লেবার ইকুইভ্যালেন্ট কস্ট, ওভারহেডের ইকুইভ্যালেন্ট কস্ট পেয়ে যাব। আবার এই তিনটা যোগ করলে একটা ইউনিটের টোটাল কস্ট আমি পাই। এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্টের দ্বিতীয় অংশ।
এটা তো বুঝলাম আমরা, তাই না? স্যার এখানে একটা জিনিস আমার জি স্যার, কনফিউশন স্যার হয় এখানে স্যার। তো ম্যাটেরিয়াল একজন বলি। স্যার স্যার আমি বলি বাসার স্যার, এখানে একটা ইস্যুতে আমার কনফিউশন হয় যে আমরা যখন ইকুইভ্যালেন্ট ইউনিটস ক্যালকুলেশন করি তখন আমরা ওয়ার্ক ইন প্রসেস এন্ডিংটা ক্যালকুলেশন করি ওই অনুসারে, সূত্র অনুসারে, এবং যে ইউনিটটা ট্রান্সফার করা হয়েছে ওইটার। কিন্তু যখন কস্টটা ক্যালকুলেশন করি তখন হয় যে ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং ইনভেন্টরি এবং কস্ট অ্যাডেড ডিউরিং, মানে টোটাল এইটা, কস্টটা নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা কমপ্লিট ইকুইভ্যালেন্ট ইউনিট করার সময় আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসটা বেসিসে ইকুইভ্যালেন্ট ইউনিট করি, প্রশ্ন বুঝছি কিন্তু আমি, টোটাল প্রশ্ন বুঝছি। স্যার বুঝছেন স্যার, এইটা স্যার জি। একটু কনফিউশন হয় মানে স্যার। আপনার কথা হচ্ছে যে কি, আমি বিগিনিং ওয়ার্ক ইন প্রসেসকে ইকুইভ্যালেন্ট ইউনিট করার সময় কনসিডারেশনে নিচ্ছি না, কিন্তু বিগিনিং ওয়ার্ক ইন প্রসেসের কস্টটা নিচ্ছি, এবং এই পিরিয়ডে বা এই বছর যে কস্ট হচ্ছে তাকে কনসিডারেশনে নিচ্ছি। জি স্যার, জি স্যার। কেন? আচ্ছা, এখন আমাদের এই যে 9 লক্ষ ইউনিট কমপ্লিট হলো, যেটা আমি নেক্সট ডিপার্টমেন্টে ট্রান্সফার করলাম, এই 9 লক্ষর মধ্যে কি বিগিনিং ওয়ার্ক ইন প্রসেসের ইউনিটটা কি নাই? আছে। আছে স্যার। জাহাঙ্গীর সাহেব, হ্যাঁ আছে। আমি এই 2 লক্ষ ইউনিট কিন্তু এই বিগিনিং ইনভেন্টরিটা এর মধ্যেই আছে, তাহলে আমি ইকুইভ্যালেন্ট ইউনিট করার সময় কনসিডারেশন কি নিচ্ছি না তাকে? নিচ্ছি স্যার, যেহেতু ইউনিট আমি যেহেতু ওকে এখানে যোগ করে ফেললাম, ফাইনালি আমি কতটুকু পেলাম সেটাকে আমি কনসিডারেশন নিলাম। সো তাহলে তার কস্টটাকে না নিলে কি আমার ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট বের হবে? জি স্যার। আমি কি বুঝাতে পারলাম জি শর্টকাটে? না স্যার, জি স্যার, জি স্যার, আমি ক্লিয়ার স্যার। স্যার thank you. আমার একটু কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা তো জানি ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা বের করি কিভাবে, যে পোর্শনটুকু আমরা কমপ্লিট করছি যেটা করি নাই সেটা যতটুকু জি। মানে কমপ্লিট করা হয়েছে। তো 3 লাখ এটা তো বলেন। বাকি ছিল স্যার, 3 লাখ তো বাকি ছিল, তো 3 লাখ কি পুরোটাই কমপ্লিট হয়েছে পরে? একটু ওয়েট করেন, আমি প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি আসিফ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই শাহিদা বলেন আপনার প্রশ্নটা, বলেন আবার। স্যার ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা বের করি কিভাবে, যে ইউনিটগুলো আমরা কমপ্লিট করলাম আর যেগুলো ট্রান্সফার করে দিলাম সেগুলোর যতটুকু পোর্শন কমপ্লিট হয়েছে সেগুলা নিয়ে ইকুইভ্যালেন্ট ইউনিট, তাই না স্যার? জি সো তাহলে আমার ওই যে 12 লাখের মধ্যে 9 লাখ কমপ্লিট হওয়ার পর থাকে আমার 3 লাখ, কিন্তু এখানে ফুল 3 লাখই নিয়ে নিলাম, কারণ ওখানে ম্যাটেরিয়ালে 100%, লেবারে 50%, ওভারহেড 50% বলাতে মানে জি। স্যার তাহলে ওইখানে ইউনিটে 50%, বাট কস্টে গিয়ে আবার লেবারে 60% ওভারহেড কেন? ওই যে ওইখানে কোশ্চেনে দেওয়া আছে দেখে। জি ওভারহেডের কস্টটা আলাদাভাবে ডিটারমিন করে দেওয়া নাই, থাকলে আমরা সেভাবে লিখতাম, কিন্তু যেহেতু দেওয়া নাই এবং প্রশ্নের লজিকটা বলে দেওয়া আছে যে কি আমার যা লেবার কস্ট হয় এটা যা এসকিউ কোম্পানির তার আগের যে প্র্যাকটিস সেটা অনুসারে দেখলো যে যা লেবার খরচ হয় তার 60% মতো ওভারহেড খরচ হয়, এই স্ট্যান্ডার্ডটা ধরেই ওনারা কস্টিংটা করে দেন। কারণ কস্টিং এ হয়তো 100% অ্যাকুরেট করা যায় না, এটা একটা কাছাকাছি ফিগারে নেওয়া যায় আর কি, নাহলে আপনি তো কস্টিং বের করতে পারবেন না, আপনার একটা আইডিয়া আপনি পাবেন না। আনমিউট করলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর কারো কোনো স্যার। প্রশ্ন? স্যার স্যার হচ্ছে যে এটা আমরা হচ্ছে এস্টিমেট করার জন্য যে ওভারটা ধরে শুরু, তো আজকে যে স্যার করি তো আর যেটা এস্টিমেট করে ধরে নিয়েছিলাম আর শেষে অ্যাকচুয়ালি যেটা হলো আমরা তো স্যার কম্পেয়ার করে দেখি বছর শেষে যদি কম বেশি হয়ে থাকে স্যার। হ্যাঁ আমরা একটা অ্যাপ্লাই করে চলে যাই, বছর শেষে আমি যদি ওভার অ্যাপ্লাই বা আন্ডার অ্যাপ্লাই করে থাকি তখন আমরা কিন্তু এটা আবার ক্লোজ করে নেব। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি ঘটে থাকে আর কি, যে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে করে যাই, বছর শেষে গিয়ে অ্যাকচুয়াল ঘটনাগুলো কি দাঁড়ালো, যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওভার অ্যাপ্লাইড এবং আন্ডার অ্যাপ্লাইড হয়ে থাকলে সেটাকে আবার
ঠিক করিনি, বা ওভার হলে আমরা কমাইনি, যদি আন্ডার অ্যাপ্লাইড হয়ে থাকে তাহলে আবার কিছু অ্যাড করে নিতে হয়। আচ্ছা, এটা অন্য জিনিস। আমরা আমাদের চ্যাপ্টারে থাকি। নাম্বার 1 হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করা, আমরা সেটা বের করলাম। নাম্বার 2 হচ্ছে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে বললো, আমরা সেটা করলাম। আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে যে ওয়ার্ক ইন প্রসেসে 3 লক্ষ ইউনিট রয়ে গেছে ছিল, এটার খরচ কত, ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ কস্ট দ্যাট শুড বি অ্যাসাইন এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে আমি কত টাকা অ্যাসাইন করব, এটার জন্য কস্ট কত হওয়া উচিত, এবং 2 লক্ষ ইউনিট যে ফিনিশ গুডসে রয়ে গেছে আমার বিক্রি করতে পারিনি, তার ভ্যালু কত হওয়া উচিত। আচ্ছা, এটা বের করতে গেলে আমাদের পরের সেকশনটা করতে হবে, কস্ট আসলে রিকনসিলিয়েশন করে নিতে হবে, না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আচ্ছা, সেকেন্ড রিকোয়ারমেন্ট করতে গেলে আমি আমার সেকেন্ড কস্ট রিকনসিলিয়েশনের পুরো পার্টটুকু করব, পরে রিকোয়ারমেন্টের উত্তরটা দিব। আচ্ছা, আমাদের কমপ্লিট হলো ইউনিট কত, 9 লক্ষ। তাহলে 9 লক্ষ ইউনিট ইন্টু 4 টাকা 77 পয়সা করে আমার কস্ট ট্রান্সফার হবে। 9 লক্ষ ইন্টু 4 টাকা 77 পয়সা, এটা হচ্ছে 42,93,000 টাকা। আর 3 লক্ষ ইউনিট আমার ওয়ার্ক ইন প্রসেসে রয়ে গেছে, ওই 3 লক্ষ ইউনিটের মেটেরিয়াল 100% কমপ্লিট। তাহলে মেটেরিয়ালের 3 লক্ষর 100% হবে হচ্ছে মেটেরিয়ালের ইকুইভ্যালেন্ট কস্ট দিয়ে, তাহলে 3 লাখ ইন্টু 1.25, যেটা আমরা ইকুইভ্যালেন্ট কস্ট পেলাম। আর লেবারেরটা হবে 2.2 ইন্টু 150,000। আর এরপরে হচ্ছে 1,50,000 ইন্টু 1.32, এটা হচ্ছে ওভারহেডের ইকুইভ্যালেন্ট কস্ট। তাহলে আমার এন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট পেলাম হচ্ছে আমার মেটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটে মিলে হচ্ছে 9,03,000 টাকা। রিকোয়ারমেন্টের সেকেন্ড রিকোয়ারমেন্টের প্রথম পার্টটুকু হচ্ছে এন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট কত অ্যাসাইন করবো, তাই অ্যাসাইন করলাম হচ্ছে 9,03,000 টাকা। তাহলে এন্ডিং ওয়ার্কিং প্রসেস যেটা এন্ডিং এ রয়ে গেছে তার কস্ট আমি অ্যাসাইন করবো হচ্ছে 9,03,000 টাকা। আরেকটা প্রশ্ন ছিল যে 2 লক্ষ ইউনিট ফিনিশ গুডস হিসেবে রয়ে গেছে, আমি যে 9 লক্ষ ইউনিট উৎপাদন করেছিলাম বা নেক্সট ডিপার্টমেন্টে আমি ট্রান্সফার করেছিলাম, তার মধ্য থেকে 7 লক্ষ ইউনিট বিক্রি হয়ে গেছে। 2 লক্ষ ইউনিট কিন্তু এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমার হাতে রয়ে গেছে। তো ওই 2 লক্ষ ইউনিটের কস্ট কত? সো আমরা তাহলে এটা কিভাবে বের করতে পারবো, 2 লাখ ইন্টু 4.77, তাহলে হবে 9,54,000 টাকা। এটা আমরা এভাবে বের করতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কি, যে প্রশ্নের আমার কাছে দুটো রিকোয়ারমেন্ট চেয়েছিল, একটা হচ্ছে এন্ডিং ওয়ার্কিং প্রসেসের ভ্যালু কত, আর 2 লাখ ইউনিটের ফিনিশ গুডস এর ভ্যালু কত। আমার কিন্তু এই 9 লক্ষ ইউনিটের ভ্যালুটা আমার না বের করলেও চলতো, কিন্তু আমরা করলাম কেন, আমি যে 9 লক্ষ ইউনিট কমপ্লিট করলাম তার ভ্যালু এত টাকা, আর এন্ডিং ওয়ার্কিং প্রসেসের ভ্যালু হচ্ছে 9,03,000 টাকা। দুটো মিলে হয় 91,96,500 টাকা। যে 91,96,500 টাকা আমি কস্ট অ্যাকুমুলেট করেছিলাম, সেই টাকাটা এই দুই জায়গায় আছে, সেটা দেখানোর জন্য আমরা এটা করলাম। এটা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা কারেক্ট হয়েছে। আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ফিনিশ গুডস 2 লাখ, এটা কোথায় পেলাম? প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে আমাকে বলেছে যে আমার ফিনিশ গুডস ইনভেন্টরি হচ্ছে 2 লাখ এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে 3 লাখ। এই দুটোর একটা, যেমন ফিনিশ গুডস এর ভ্যালু দেখাচ্ছে কত এখানে, 10,09,800, আর এন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট দেখাচ্ছে কত, 6,60,960 টাকা। সিএফও সাহেব এটার অ্যাকুরেসি নিয়ে সন্দেহ হলো, দেন আপনাকে নিয়োগ করেছে যে আপনি আবার আমার পুরো কস্টিং সিস্টেমটা দেখেন, দেখে আমার এই দুই জায়গায় কত কস্ট হওয়া উচিত এটা আমাকে বলেন, যাতে আমি ইয়ার এন্ডিং ক্লোজিংটা করতে পারি, আমার অ্যাকাউন্টসটা শেষ করতে পারি। তখন আমরা করে দেখলাম এই ঘটনা দাঁড়ায়, ওয়ার্কিং প্রসেস এন্ডিং ইনভেন্টরি যেটা আমার বুকসে শো করতে হচ্ছে 6,60,000 সামথিং, কিন্তু হওয়া উচিত হচ্ছে 9,03,000। আর ফিনিশ গুডস এর আমার বুকসে রেকর্ড বলছে 10 লক্ষ সামথিং, কিন্তু আমি পাচ্ছি হচ্ছে এটার ভ্যালু হওয়া উচিত 9,54,000 টাকা।
আর আমাকে রিকোয়ারমেন্টও বলেছে যে কি আপনি ইকুইভ্যালেন্ট ইউনিট বের করেন, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করেন, এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট কত হবে সেটা অ্যাসাইন করেন বা নির্ধারণ করেন, এবং ফিনিশ গুডস এন্ড ইনভেন্টরি, এই যে প্রশ্নে বলা আছে ফিনিশ গুডস ইনভেন্টরি যেটা 2 লক্ষ টাকা শো হচ্ছে তার ভ্যালু কত হওয়া উচিত সেটা ডিটারমিন করেন। আমরা সেটাই করলাম। বাট স্যার ম্যাথ তো আমরা করলাম ওই যে ওই পোর্শনটা থেকে না, জানুয়ারি মাসের বিগিনিং কি ছিল, দেন আমরা 10 লাখ ঢুকালাম, দেন আমরা 9 লাখ কমপ্লিট করলাম, তাহলে ফিনিশ গুডস থেকে না 9 লাখ না, যে 9 লাখ কমপ্লিট হচ্ছে। ফিনিশ গুডস 9 লাখ না, 9 লক্ষ ইউনিটকে আমি ফিনিশ গুডস এ রূপান্তরিত করেছি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 31 ডিসেম্বরে এসে আপনার কাছে ফিনিশ গুডস হিসাবে হয়ে যাচ্ছে শুধুমাত্র 2 লক্ষ ইউনিট, বাকি 7 লক্ষ ইউনিট আপনি বিক্রি করে ফেলেছেন। আপনাকে যদি প্রশ্ন করা হতো যে আমি যা কমপ্লিট করলাম ডিউরিং দ্য ইয়ার, যে 9 লক্ষ ইউনিট আমি কমপ্লিট করলাম তার ভ্যালু কত জিজ্ঞেস করতো, তাহলে উত্তরটা হতো 42,93,000 টাকা। জি, ওকে স্যার। আপনাকে প্রশ্ন করে নাই যে আমি কত ইউনিট, আমি যে ইউনিট গুলো কমপ্লিট করলাম তার কস্ট কত জিজ্ঞেস করেন, আপনাকে বললো যে আমার এন্ডিং ইনভেন্টরিতে ফিনিশ গুডস হিসেবে যতগুলো ইউনিট রয়ে গেছে তার কস্ট কত হওয়া উচিত। ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা তো বুঝতে পারলাম ইনশাআল্লাহ। স্যার আর কারো কোনো প্রশ্ন? স্যার যে আমাদেরকে যখন বলবে যে হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেডের ইকুইভ্যালেন্ট পার কস্ট বের করতে যখন বলবে, তখন টোটাল পার্টটুকু স্যার না দেখালেও হবে না? আপনি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এই তিনটা আইটেম যোগ করলে একটা ইউনিটের ইকুইভ্যালেন্ট কস্ট পান। যখন আপনাকে বলবে যে ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট, আপনাকে প্রশ্নে স্পেসিফিক জিজ্ঞেস করা হয়েছে ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট, সেক্ষেত্রে আপনাকে দুটোই বের করতে হবে। আপনাকে যদি বলে এভাবে যে আপনি ম্যাটেরিয়ালের ইকুইভ্যালেন্ট কস্ট কত, তাহলে আপনি 1 টাকা 25 পয়সা বলবেন। আপনাকে যদি লেবারের ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট কত, 2 টাকা 20 পয়সা। যদি বলে ওভারহেডের ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট হবে 1 টাকা 32 পয়সা। কিন্তু যদি বলে যে ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট বের করেন, সো আপনাকে সবটাই বের করে নিতে হবে। তো তিনটা আইটেম আপনাকে যোগ করে লিখতে হবে, না হলে আপনি উত্তর দিতে পারবেন না। আর এটা না করলে কিন্তু আপনার এখানে ক্যালকুলেশন মিলবে না। তো ঠিক আছে, না করেও আপনি উত্তর মিলাইতে পারবেন। এখানে আপনি কি করবেন তখন, 9 লাখ ইন্টু 1.2325, 9 লাখ ইন্টু 2.2, 9 লাখ ইন্টু 1.32, এই তিনটা গুণ করে যদি আপনি যোগ করেন 42,93,000 হবে। তা আপনি শর্টকাটে করতে পারেন। স্যার কারো কোনো প্রশ্ন? তাহলে সমস্যা আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন কি ভিন্ন হলে সমস্যা আছে স্যার? আমার মনে হয় আপনি যদি এই 4.77 না দিয়ে অঙ্ক করে ফেলেন প্রবলেম হবে না, এই সিচুয়েশনের সমস্যা হবে না। তখন আপনাকে তো এটা দেখতে, আবার আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে 2 লক্ষ ইউনিট ফিনিশ গুডস যে আপনার রয়ে গেছে তার ভ্যালু কত সেটা বের করতেও কিন্তু আপনাকে তাহলে বারবার ওই যে এই তিনটাকে গুণ করতে হবে, 2 লাখ ইন্টু 1.2, 2 লাখ ইন্টু 2.2, 2 লাখ ইন্টু 1.3, এই তিনটা যোগ করে গুণ করে দেন যোগ করে বসাইতে হবে। প্রত্যেকবারে কিন্তু আপনাকে অতিরিক্ত ক্যালকুলেশন করতে হবে না স্যার, আমি বলছিলাম যে স্যার এই সাপোজ এই ম্যাথটা যদি পরীক্ষা আসে, তাহলে কি আমার প্রেজেন্টেশন কি এরকমই হতে হবে, নাকি আমি স্যার আমার মতো করে করলে অ্যাডজাস্ট করতে পারবো? করতে পারবেন, কিন্তু এই অংশটুকু 4.77 না দিতে গেলে একটু ডিস্টরশন হবে আর কি, দেখতে একটু খারাপ দেখা যায়। আমরা প্রসেস কস্টিং এর যত অঙ্ক করে থাকি এই জিনিসটা কিন্তু ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট আপনাকে বের করতে হয়, এটা একটা রিকোয়ারমেন্টের অংশ। আপনি এটা না করে গেলে আপনার দেখা যাবে যে কি যে একটা পার্ট আপনি করলেন আর একটা পার্ট করলেন না, এইরকম মনে হবে আর কি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা কি আরেকটু এগোতে পারি? গত ক্লাসে আমরা এটা একটু খুব দ্রুত করলাম, আপনাদেরকে দিলাম যাতে আপনারা একটু পড়াশোনা করেন। আবার আমরা আজকে আবার রিভিউ করলাম যাতে আপনাদের আর কোথাও কোনো সমস্যা না থাকে। আমরা তাহলে আরেকটা অঙ্কে যাই, একটা অঙ্ক। এটা আপনাদের একটা ইয়ার কোশ্চেনে আসছিল জুন 19।
এইটার প্রশ্নটা আমরা একটু করিনি। বিল্ডার্স প্রোডাক্ট ইনকর্পোরেশনস কোম্পানিটার নাম, ম্যানুফ্যাকচারার্স চকিং কম্পাউন্ড, একটা চকিং কম্পাউন্ড উৎপাদন করেন, that goes through 3 processing stages prior to completion. এই ইউনিটটা কমপ্লিট হতে 3টা ডিপার্টমেন্ট শেষ করে দেন ফিনিশ গুডসে রূপান্তরিত হয়। Information on work in the first department, cooking, is given below for May মাস 1 মাসের ইনফরমেশন দেওয়া হচ্ছে। প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে কুকিং, পরবর্তী ডিপার্টমেন্ট গুলোর নাম আমরা জানি না, এই ডিপার্টমেন্টের ইনফরমেশন গুলো আমাকে দেওয়া হয়েছে। প্রোডাকশনের ইনফরমেশন, পাউন্ডস ইন প্রসেস, এই কিছু কিছু পণ্য আছে পাউন্ডে প্রসেস হতে পারে, কিছু কেজিতে হতে পারে, কিছু মেট্রিক টনে হতে পারে, কিছু লিটারে হতে পারে। তো যেখানে যে ফ্যাক্টরিতে যেভাবে উৎপাদন হয় সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। এখন পাউন্ডে হলো না কেজিতে হলো না লিটারে হলো না মেট্রিক টনে হলো, এটা আমার জন্য মুখ্য বিষয় না। মেয়ের 1 তারিখ ওপেনিং ইনভেন্টরি ম্যাটেরিয়াল 100% কমপ্লিট করা আছে, এবং কনভার্সন লেবার এবং ওভারহেড মিলে 80% কমপ্লিট করা আছে। তার কোয়ান্টিটি হচ্ছে 10,000, এতটুকু আমার বোঝার দরকার, এটুকু আমার ইনফরমেশন দরকার। আচ্ছা, আরেকটা হচ্ছে পাউন্ডস স্টার্টেড ইনটু প্রোডাকশন ডিউরিং মে, এবং মে মাসে আরো 1 লক্ষ ইউনিট আমি নতুন করে যুক্ত করলাম। তাহলে 10,000 হাতে ছিল এবং 1 লক্ষ নতুন করে যুক্ত করলাম, তাহলে হলো 1,10,000। পাউন্ডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার্ড আউট, ইনফরমেশনটা দেওয়া নাই, মিসিং দেওয়া, কোনো ইনফরমেশন দেওয়া নাই, এটা আপনাকে বের করে নিতে হবে। সিম্পল একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনি বের করতে পারবেন। প্রসেস, পাউন্ডস ইন প্রসেস 31st মে, ম্যাটেরিয়াল 60% কমপ্লিট, কনভার্সন 20% কমপ্লিট, সেই কোয়ান্টিটিটা হচ্ছে 15,000। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে 10,000 টাকা আমার কাছে হাতে ছিল, 1 লক্ষ টাকা আমি বেতন হিসাবে পেলাম, এবং মাস শেষে আমার কাছে 15,000 টাকা রয়ে গেছে, তাহলে আমি কত টাকা খেয়ে ফেললাম বলেন তো দেখি? 95,000। তাহলে এখানে যে ইনফরমেশনটা মিসিং দেওয়া আছে এটা তো আসলে ওই রকম কঠিন কোনো ইস্যু না আমাদের জন্য, ঠিক আছে স্যার? তো এইরকম দেখা যাবে প্রশ্নের ভিতরে কিছু গ্যাপ থেকে যাবে, এটা মানে আমার লজিকের কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না, জাস্ট আমার মাথাটা একটু ঠিক রেখে করলে হয়ে যাবে। আচ্ছা, প্রথম পার্টটুকু দেখে কিন্তু আমার কোয়ান্টিটি কিন্তু রিকনসিলিয়েশন শেষ। 1 লক্ষ ইউনিট এই মাসে শুরু করেছিলাম, আর আমার কাছে ওপেনিং এ ছিল 10,000, তাহলে 1,10,000 কে আমাকে মিলাইতে হবে, তার মধ্যে 95,000 কমপ্লিট করলাম, 15,000 হাতে রয়ে গেছে, তাহলে কোয়ান্টিটি শিডিউল বা কোয়ান্টিটির যে রিকনসিলিয়েশন সেটা কিন্তু শেষ। প্রশ্ন পড়তেই শেষ। এখন কস্টের ইনফরমেশন দেওয়া আছে। মে 31st কস্টের ইনফরমেশন হচ্ছে কি, যে মে ফার্স্টে 10,000 ইউনিটের মধ্যে যে আমার কাছে 10,000 ইউনিট ছিল, তার 100% ম্যাটেরিয়াল কমপ্লিট করা, যার কস্ট হচ্ছে 1,500, কনভার্সন 7,200 টাকা আছে, যা 80% কে রিপ্রেজেন্ট করে। এখন এই পিরিয়ডে 10,000 ইউনিট এবং 1 লক্ষ ইউনিটের জন্য আমি টোটাল খরচ করলাম, ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 1,54,500, কনভার্সনের জন্য খরচ করলাম হচ্ছে 90,800। সো আমি কস্টের ইনফরমেশন পেয়ে গেলাম। ওপেনিং এর কস্ট কত, এবং এই পিরিয়ডে এসে কোনটা, এই যে কস্ট ডাটাটাই ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি মানে ম্যাটেরিয়াল কস্ট কোন বললো, এটা কিসের? 10,000 পাউন্ড, 10,000 পাউন্ড। আমি হ্যাঁ, আচ্ছা বুঝছি, আবার লাগবে না। আচ্ছা ঠিক আছে। The company uses weighted average method। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে 4টা।
এক নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন, 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট ফর দ্য মান্থ, ডিটারমিন the cost of ending work in process inventory and the unit transfer out to next department, prepare cost reconciliation report। মানে আমি যে প্রসেস কস্টিং এর রিপোর্ট তৈরি করি, ওই রিপোর্টের মধ্যে যা যা আছে সবকিছু ওনারা চাইলেন ওই 4টা রিকোয়ারমেন্ট দিয়ে। এটা যদি না দিয়ে বলতেন যে ওয়েটেড এভারেজ মেথডে আপনি প্রসেস কস্টিং রিপোর্ট তৈরি করেন, তাহলেও কিন্তু আমাকে এই 4টা জিনিসই তৈরি করতে হতো। এখন এটা হচ্ছে একদম ইজি একটা ম্যাথ, আমরা কি এটা পারবো? জি স্যার পারবো। তাহলে আমরা একটা কুইক রিভিউ দিই, কি বলেন? 10,000 ইউনিট ওপেনিং ছিল, নতুন করে 1 লাখ করলাম, 1,10,000 95,000 ফিনিশ গুডস এ রূপান্তরিত হয়েছে বা নেক্সট ডিপার্টমেন্টে ট্রান্সফার করলাম, 15,000 ওয়ার্ক ইন প্রসেসে ঠিক আছে 1,10,000। ইকুইভ্যালেন্ট আমি এখানে শর্টকাটে করলাম, ম্যাটেরিয়ালের ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসের না সরি প্রথমে আমরা ফিনিশ গুডসটা বলি, বা ট্রান্সফার আউট ইউনিট হচ্ছে আমার 95,000। এই 95,000 এর 100% ম্যাটেরিয়াল কমপ্লিট, 100% কনভার্সন কমপ্লিট। ওয়ার্ক ইন প্রসেসে ছিল আমার 9,000, তার 100% ম্যাটেরিয়াল কমপ্লিট প্রশ্নে বলা আছে, আর 80% হচ্ছে আমার কনভার্সন কমপ্লিট করা। 80% না নাকি? এন্ড সরি এন্ডিং ইনভেন্টরি এন্ড ভুল হচ্ছে তো না 20%, সরি material 60, ম্যাটেরিয়াল 60% আর কনভার্সন হচ্ছে 20%। তাহলে এই যে সরি 15,000 এর 60% 9,000 আর 15,000 এর কত পার্সেন্ট বলা? 20% হচ্ছে 3,000। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিট শেষ। ট্রান্সফার আউট বা ট্রান্সফার টু নেক্সট ডিপার্টমেন্ট 100% এবং এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসের যতটুকু কমপ্লিট করা হলো ততটুকু নিলাম, তাহলে ইকুইভ্যালেন্ট হয়ে গেল। ম্যাটেরিয়ালের জন্য 1,04,000, কনভার্সনের জন্য 98,000। ঠিক আছে, তাহলে এরপরের ইনফরমেশন স্যার। স্যার আমাদের এন্ডিং ইনভেন্টরিটাকে স্যার যে আমরা ম্যাটেরিয়াল 60 আর কনভার্সন 20 করে ক্লাসিফাই করলাম স্যার। স্যার আমাদের বিগিনিং এর যে 10,000 ছিল ইউনিট স্যার, এই জিনিসটাকে যে 100% ম্যাটেরিয়াল দেখাচ্ছে আর কনভার্সন 80 দেখাচ্ছে স্যার, এই যে ক্লাসিফাইটা কোথায় আছে স্যার? ওইটাকে আমরা কনসিডারেশনে নিব না, কারণ আমরা যখন ওয়েটেড এভারেজ করিনি তখন আমরা কেন নেই না, আমার ট্রান্সফার আউট ইউনিট বা ফিনিশ গুডসে যেটা রূপান্তরিত হলো সেখানে কিন্তু ওই 10,000 আছে, কনভার্সনের সেই 10,000 কিন্তু আছে। আমরা ওই ইউনিট গুলোকে এখানে নিয়ে নিচ্ছি এবং কস্ট গুলোকেও টোটালে যোগ করে নিচ্ছি, এই জন্য এটার নাম হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড। এটা আমরা প্রথম থেকে এইভাবে আমরা অঙ্কটা করলাম। আজকে 3 দিন ধরে মনে হয় আমরা একই ইস্যুটা বলে আসছি আর কি। আপনি যখন এভারেজ মেথড করবেন, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসকে আপনি ইকুইভ্যালেন্ট ইউনিট নেওয়ার সময় আপনি কনসিডারেশনে নিচ্ছেন না, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু এখানে আছে। আলটিমেটলি এই ইউনিটগুলো কিন্তু ফিনিশ গুডস এর মধ্যেই আছে। আচ্ছা, এরপরে কস্টের ইনফরমেশনটা আমরা নিব। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসের একটা কস্টের ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসের কস্ট হচ্ছে 1,500, ম্যাটেরিয়ালের জন্য কনভার্সন হচ্ছে 7,200। আমরা সেই কস্টটা নিলাম 1,500 7,200, টোটাল 8,700। আর এই পিরিয়ডে কস্ট অ্যাড হলো 1,54,500 90,800, এই দুটো হচ্ছে 2,45,300। টোটাল আমার কস্ট হচ্ছে 2,54,000। ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 1,56,000, কনভার্সনের জন্য হচ্ছে 98,000। এখন আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট কিভাবে বের করব? কস্টকে যদি ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করি আমরা এটা পেয়ে গেলাম। সো 1 টাকা 50 পয়সা আর এখানে হচ্ছে 1 টাকা, দুটো যোগ করলে হচ্ছে আমার পার ইউনিটের ইকুইভ্যালেন্ট কস্ট হচ্ছে 2 টাকা
50 পয়সা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট। থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে কস্ট রিকনসিলিয়েশন করতে বলবো, আমরা সেটা করলাম। কস্ট রিকনসিলিয়েশন করবো হচ্ছে আমার 95,000 ইউনিট কমপ্লিট করা আছে, 95,000 ইন্টু 2.5, তাহলে আমার নেক্সট ডিপার্টমেন্টে ট্রান্সফার হবে হচ্ছে 95,000 ইন্টু 2.5 করলে 2,37,500। আর এন্ডিং ইনভেন্টরিতে আমার ইউনিট আছে 9,000, যার ম্যাটেরিয়াল 100%, 9,000 ইন্টু 1.5 আর না সরি 60%, 15,000 ইউনিট ছিল, 15,000 এর 15% 60% হচ্ছে 9,000, 9,000 ইন্টু 1.5 আর এখানে ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে 3,000, 3,000 ইন্টু 1 বা 1 তাহলে হয় 3,000। তাহলে এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসের টোটাল কস্ট হবে আমার 16,500। সো তাহলে 2,37,500 16,500 যোগ করলে 2,54,000, তাহলে কস্ট রিকনসিলিয়েশন হয়ে গেছে। আমার কস্ট অ্যাকুমুলেট করেছিলাম 2,54,000 এবং সেটা আমি মিলিয়েও দিলাম কোথায় কোথায় এই টাকাটা আছে, এই জন্য এটাকে কস্টের রিকনসিলিয়েশন বলে। এই 2,54,000 টাকাটা আমার ট্রান্সফার আউট ইউনিটের মধ্যে আছে এবং এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরির মধ্যে আছে। তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টও শেষ। এখানে একটা রিকোয়ারমেন্ট 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল, এই কস্ট রিকনসিলিয়েশন ছিল 4 নাম্বার, কিন্তু 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাকে আলাদা একটা প্রশ্ন করেছিল যে এন্ডিং কস্ট অফ ইনভেন্টরির কস্ট কত, সেটা আমরা পেয়েছি কত 16,500। সেটা আমি আবার আলাদাভাবে লিখে দিলাম যে ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং ইনভেন্টরির কস্ট হচ্ছে 16,500 এবং ট্রান্সফার টু of the units transfer out to next department তার কস্ট কত, তার কস্ট হচ্ছে 2,37,500। বেসিক্যালি এই কস্ট রিকনসিলিয়েশন করলে কিন্তু এটার উত্তর এখানে চলে আসে, আমি না করে দিলেও হয়, কিন্তু স্পেসিফিক রিকোয়ারমেন্ট বলাতে আমরা আবার 3 নাম্বার রিকোয়ারমেন্ট আলাদা করে লিখে দিলাম, না লিখলেও কোনো অসুবিধা হবে না। স্যার কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই বুঝে গেছেন? স্যার মোটামুটি বোঝা গেছে ভালো, কিন্তু ফরম্যাটটা একটু মানে মনে রাখতে পারলে অঙ্ক করা যাবে স্যার, সেটা মনে হচ্ছে যে ফরম্যাটটাই মেন। ফরম্যাটটা তো আপনাকে মনে রাখতে হবে। জি স্যার, ফরম্যাটটা মনে রাখতে পারলে অন্য চ্যাপ্টারের ম্যাথ গুলো যেমন ফরম্যাট খুব একটা ইম্পর্টেন্ট না, ক্যাশ রিকনসিলিয়েশন ছাড়া, কিন্তু এইটা একটু মনে রাখতে হবে। এটাকে মনে না রাখলে আপনি ভুল করে ফেলতে পারেন, এটাই সমস্যা। এটা যেই ফরম্যাটেও কোনো একটা ফরম্যাট আপনার মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আপনি ভুল করবেন। আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়তেছেন, আপনি যদি ফরম্যাট মাথায় না রাখেন ভুল হবে। আপনি ব্যালেন্স শিট করতেছেন, ইনকাম স্টেটমেন্ট করতেছেন, ঠিক আছে, ফরম্যাট না রাখলে মনে রাখলে আপনার ভুল হতে পারে, ঠিক আছে। ওখানে আবার রিকোয়ারমেন্ট আছে, এইভাবেই রাখতে হয়। আপনি যদি আবার মনে করেন ক্যাশ বাজেট করবেন, ফরম্যাট মাথায় না রাখলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। আপনি ফ্লেক্সিবল বাজেট করতেছেন, ফরম্যাটটা মাথায় রাখতে হবে। মাথায় ফরম্যাটটা না রাখলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ফরম্যাটটা বাধ্যতামূলক না, কিন্তু এটা না রাখলে আপনার ভুল হবে। আপনি ক্যাপিটাল বাজেটিং করবেন, ফরম্যাট মাথায় না রাখলে অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি সিবিপি করতেছেন, আপনি আপনার মতো ফরম্যাট করবেন। আপনি ডিসিশন মেকিং বা রিলেভেন্ট কস্টিং করতেছেন, ফরম্যাট আপনি আপনার মতো করে মাথায় রাখবেন, ঠিক আছে। অনেক অঙ্ক আছে, আপনি আপনার মতো করে ফরম্যাট মাথায় রাখবেন, কিন্তু এই অঙ্কে ফরম্যাট মাথায় রাখলে সুবিধা, ইজি হবে, না রাখলে অসুবিধা। স্যার তাহলে আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ডিসেম্বর 18 আরেকটা প্রশ্ন আমরা দেখি স্যার এই অঙ্কের রেকর্ড 4 আছে স্যার, এই অঙ্কের রেকর্ড নাম্বার 4। রেকর্ড নাম্বার 4 করে ফেলছেন তো ভাই? কস্ট রিকনসিলিয়েশন করছেন না? করেন নাই? ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল। জি স্যার। স্যার আমি ইন্টারনেট প্রবলেমের জন্য বুঝতে পারি স্যার, এই যে 2,37,500 স্যার, এইটা যেন কিভাবে আসবে স্যার? আচ্ছা দেখতে পারবেন স্যার, আবার একটু বলবেন কেন দেখেন? হ্যাঁ বলছি। 2,37,500 হচ্ছে আমরা ইউনিট কমপ্লিট করলাম হচ্ছে আমাদের রিকনসিলিয়েশন থেকে দেখি 95,000 ইউনিট আমি কমপ্লিট করলাম। এই 95,000 ইউনিটের কস্ট কত?
এই 95,000 ইউনিটের কস্টটা আমরা শর্টকাট ওয়েতে বের করতে পারি হচ্ছে 95,000 ইনটু ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট, 2 টাকা 50 পয়সা ইনটু 95,000 ইউনিট। এইটা একটা শর্টকাট ওয়ে। আপনি অথবা করতে পারেন 95,000 ইউনিটের ম্যাক্সিমাম 100% আছে, 95,000 ইউনিটের আপনার লেবার কনভার্সনটা 100% আছে, তাহলে 95,000 ইনটু 1.5, 95,000 ইনটু 1, তাহলে এই দুটোর গুণ করে যদি আপনি যোগ করে নেন 2,37,500 হবে। জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল FIFO মেথডের, বারবার আপনাদের থেকে রিকোয়েস্ট ছিল যে FIFO মেথডে ইকুইভ্যালেন্ট ইউনিটটা বের করা। এটা কি দেখাই দিব আপনাদেরকে? জি স্যার। ঠিক আছে, আমরা চেষ্টা করি তাহলে করতে পারি কিনা। করতে পারলে আচ্ছা, আমরা এখানে একটা বড় এক্সাম্পল, এখানে আবার অনেক কিছু নিয়ে আসছেন ওরা। আমরা একটা পার্ট আপাতত বুঝিনি, তারপরে এ বুঝতে পারলে বিও বুঝতে পারবো, সিও বুঝতে পারবো, ডিও বুঝতে পারবো। প্রশ্নটার একটু প্রথম থেকে আমরা একটু পড়ে দিই। দ্য ফলোইং আর ডেটা ফর ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কস্টিং ডিপার্টমেন্ট। রুচি, এই টেলিভিশনটা বন্ধ করো, সাউন্ড আসতেছে। টেলিভিশন বন্ধ করো, টেলিভিশন বন্ধ করো। The following are data for independent process costing department. Inputs are added continuously. Beginning inventory হচ্ছে 3200, percentage of completion হচ্ছে 33%, ইউনিট স্টার্ট হলো নতুন করে এই পিরিয়ডে এসে 19,200, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 4,000 এবং এন্ডিং ইনভেন্টরির কমপ্লিট হলো 25%। আচ্ছা, এতটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? প্রশ্নের এই অংশটুকু বুঝতে কি কোথাও কোনো সমস্যা আছে কিনা? 3200 ইউনিট আমার ওপেনিং ইনভেন্টরি ছিল, 19,200 নতুন করে স্টার্ট করলাম এবং 4,000 ইউনিট আমার এন্ডিং ইনভেন্টরিতে রয়ে গেছে। তাহলে কোয়ান্টিটি যদি আমি মিলাইতে চাই, কোয়ান্টিটি শিডিউল করতে চাই, তাহলে কি আমরা করতে পারবো? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি। 3,200 আমার কাছে বিগিনিং ইনভেন্টরি ছিল, ওয়ার্কিং প্রসেসের বিগিনিং অফ দ্য পিরিয়ডে ছিল। 19,200 আমরা নতুন করে স্টার্ট করলাম, তাহলে হলো হচ্ছে 22,400। জি, এন্ডিং ওয়ার্কিং প্রসেসে আমার রয়ে গেছে হচ্ছে কত? 4,000। কমপ্লিট করলাম হচ্ছে আমি এন্ডিং ওয়ার্কিং প্রসেসে হচ্ছে 4,000, এন্ডিং ওয়ার্কিং প্রসেসে হচ্ছে 4,000 আর হচ্ছে 19,200। তাহলে কি ইয়াটা কমপ্লিট বলে দেওয়া নাই? 19,000 এন্ডিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে 4,000, আরেকটা হচ্ছে যে কি এখানে একটা গ্যাপ ইনফরমেশন আছে যে এ বি সি ডি, যে কোন ডিপার্টমেন্ট থেকে কোথায় যাচ্ছে কি যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু বলে দেওয়া নাই। আমাকে যদি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে হতো তাহলে আমি এই জিনিসটাকে মিলিয়ে নিতাম। প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কস্টিং সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট যদি আমি চিন্তা করে নিই বা কারো উপর যদি ডিপেন্ডেন্সি না এনে থাকে তাহলে কিন্তু আমাকে একভাবে করতে হবে। যদি আমি ডিপার্টমেন্ট গুলো মিলিয়ে নিই তখন কিন্তু আমাকে আবার অন্যভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে স্যার এখানে 15,200 19,200 হবে না? ইউনিট স্টার্ট কমপ্লিট ডিউরিং দ্য পিরিয়ড।
ইউনিট কমপ্লিট করলো হচ্ছে, ইউনিট স্টার্ট করলো হচ্ছে 19,200, 22,400। তারপরে ইউনিট ট্রান্সফার টু দ্য নেক্সট ডিপার্টমেন্ট, আমরা আগের জিনিসটা মাথায় রাখি, তাহলে কত হবে আপনাদের? আপনি এই আমার এই ক্যালকুলেশন না দেখে বলেন তো, এটার সাথে মেলানোর দরকার নেই স্যার 15,200 হবে, ওই যে আগেরটার মতো নিয়ম যে আমার শুরুতে আগেরটার টাকা মতো। ছিল এত আর এন্ডিং এ টাকা আছে এই, তাহলে আমার আপনার ভুল হচ্ছে। ট্রান্সফার 15,200, জি স্যার। স্যার ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আমরা আবার একটু এই জিনিসটাকে আমি একটু আপনাদের দৃষ্টির বাইরে নিয়ে যাই। আমি দৃষ্টির বাইরে নিয়ে গেলাম। এখন বলেন তো, আমি যদি আগের মতো করতাম তাহলে কি করতাম? এন্ডিং ইনভেন্টরি আমি জানি 4,000। এন্ডিংটা আমি জানি 4,000, আরো কোনো দ্বিমত তো নেই। জি স্যার, ঠিক আছে। না স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে কমপ্লিটেড। জি স্যার, কমপ্লিটেড। কমপ্লিটেড কত হবে? স্যার 22,400। টোটাল কোয়ান্টিটি টু অ্যাকাউন্ট টোটাল। বলেন না, এখনো কি বলতে পারবেন না? বিগিনিং স্যার কমপ্লিটেড তো হবে 3200 যোগ 1900, এটা থেকে 4000 বাদ দিলে যা হয় তা স্যার 18,400। 18,400 হবে, 22,400 থেকে বাদ দিলে 4,000। কিছুক্ষণ আগে কিন্তু একই জিনিস করলাম, যখন আমরা 5 তে আসলাম আপনাদের মাথায় একটু গন্ডগোল শুরু হলো। এই ক্ষেত্রে কেন কনফিউশনটা থাকবে বলেন তো? আমি আমার ওপেনিং টুকু মেললাম, আমার একটা পার্ট 22,400 মিলাই ফেললাম, এরপরে এন্ডিং ইনভেন্টরি আছে 4,000, বাকিটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। জি স্যার। এটা তো আমার আগের অঙ্ক, এখানে নতুন তো কোনো কিছু নাই, এখানে কি নতুনত্ব আছে? আচ্ছা, এখন আমরা এটা ফেলে দিই, আমরা ফেলে দিব। এই FIFO মেথডের মূল সমস্যাটা হচ্ছে আপনি যে 18,400 কমপ্লিট করলেন। আলতাফ সাহেব, আপনি একটু মিউট করেন। আচ্ছা, এই 18,400 যে কমপ্লিট হলো, তার মধ্যে কিন্তু এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে শেষ হলো এরকম কোয়ান্টিটিও আছে, আবার 3,200 যেটা ওপেনিং এ ছিল, বিগিনিং অফ দ্য পিরিয়ডে ছিল, সেই 3,200 কিন্তু কমপ্লিট হয়ে এখানেই যুক্ত আছে না? জি স্যার। জি স্যার। এখন আমি যদি এই জিনিসটাকে একটু আলাদা করে নিই তাহলে কেমন হয়? আপনি ট্রান্সফার করলেন হচ্ছে from beginning. এই মফিজুল সাহেব, আমি আপনাকে বারবার মিউট করছি, আপনি বারবার আনমিউট হচ্ছেন। আচ্ছা, আমরা ট্রান্সফার করলাম বা ফিনিশ গুডসের রূপান্তরিত হলো এই 3,200 থেকে। প্রথমে যদি আমরা খুব আলাদা করে নিই তাহলে এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে শেষ হলো। started this period and completed. এই ক্ষেত্রে কত লিখবে? 18,400 কি আর লেখার সুযোগ আছে? 15,200। 15,200। এখন কি তাহলে আমার 22,400 মিলে গেছে না? জি স্যার। জি স্যার। এই এতটুকুতে তো কারো বুঝতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এর পরের পার্টটুকু আমরা বুঝিয়ে নিই। তাহলে আমরা যদি FIFO মেথডে করে নিই, এখানে এসে আমার একটা পরিবর্তন আছে। আমরা যখন কোয়ান্টিটি রিকনসিলিয়েশন করব, সেকেন্ড পার্টে এসে আমাকে একটু কেয়ারফুলি এই জিনিসটা করতে হবে। আচ্ছা, এই 3,200 আমি যদি ম্যাটেরিয়ালের কথা চিন্তা করে থাকি, আমরা আবার প্রশ্নের মধ্যে ফেরত যাই। প্রশ্নে যদি আমরা ফেরত যাই, দেখেন এই 3,200 ওপেনিং এ 33% কমপ্লিট করা আছে, তাহলে বাকিটা কখন কমপ্লিট হলো?
আমি যদি এই পিরিয়ডে এই পিরিয়ডে শেষ হলো, আমি যদি মে মাসের ইনফরমেশন দিয়ে থাকি, মে মাসের যদি 1 তারিখে আমার কাছে 3200 ইউনিট ছিল, যার 33% কমপ্লিট করা আগের পিরিয়ড থেকে, আগের মাস থেকে আমি পেয়েছি, তাহলে এই মাসে এসে বাকিটুকু কমপ্লিট হলো, তাই না? জি স্যার। তাহলে আমি যতটুকু কমপ্লিট হলো সেটার পার্সেন্টেজ কত? 33%। আমি 67%। 67% আমি কমপ্লিট করলাম। 67% আমি কমপ্লিট করলাম। আমার 33% কমপ্লিট করা ছিল, বাকি 60% আমি নিলাম এটার জন্য, ঠিক আছে না? আচ্ছা, এখন যে 67% আসলো স্যার, সেটা কি যে কে ফ্রড হয়েছে যে পার্টটা, সেটা 67%, নাকি টোটাল যা গত মাসে যা ছিল সেটা 67%? ওপেনিং এ বাই আমি 3200 ইউনিট, আমরা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করি, 3200 ইউনিটে 33% কমপ্লিট ওপেনিং এ ছিল, তাহলে এই পিরিয়ডে এসে এটাকে যে আমি ফিনিশ গুডস এ রূপান্তরিত করলাম, তো রূপান্তর করতে গেলে আমাকে আরো 67% ম্যাটেরিয়াল দিতে হলো, বা 67% আমার ইনগ্রেডিয়েন্টস দিতে হলো। এটা একটু কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আমি 67% নিলাম, ঠিক আছে? 3200 ইন্টু 67%, তাহলে 2144। আচ্ছা, এই 15200 যে এই পিরিয়ডে স্টার্ট হলো, এই পিরিয়ডে শেষ হলো, তার মানে তাকে 100% সবকিছু দেওয়ার পরে দেশে কমপ্লিট হলো নাকি? জি স্যার, 100%। তাহলে তাকে আমি 100% নিলাম। 100% নিলে কত হবে? 100% নিলে হবে 15200। তাহলে আমি আমার যে 19400 কে মিলানোর দরকার, সেটাকে আমি 2 ভাগ করে নিলাম। 18400 কে যে আমি মিলানো দরকার, আমি তাকে 2 ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে আলাদা আলাদা হিসাব করলাম। আমার ওপেনিং ডিপার্টমেন্টের বা মানে বিগিনিং যে পিরিয়ডের থেকে যেটা কমপ্লিট করলাম সেখানে হচ্ছে 2144, আর যেটা আমি এই পিরিয়ডে স্টার্ট করি এই পিরিয়ডে শেষ করলাম সেখানে পেলাম 15200। আচ্ছা, এরপরে আসেন এন্ডিং ওয়ার্কিং প্রসেসের আমরা কমপ্লিট করলাম হচ্ছে কত? 25%। এন্ডিং ওয়ার্কিং প্রসেসের 25% কমপ্লিট করলাম না? তাহলে এই 25% কে আমরা ওয়েটেড এভারেজে যেরকম চিন্তা করতাম, এখানেও সেম ভাবে চিন্তা করব যে আমি 4000 ইউনিটের 25% কমপ্লিট করলাম, তার মানে 1000 ইউনিট আমি কমপ্লিট করলাম। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। এটাই হচ্ছে FIFO মেথডে ইকুইভ্যালেন্ট ইউনিট বের করার একটা নিয়ম। এটা যদি আমরা বের করতে পারি, বাকি সবটুকু আমরা পারবো। কস্ট আপনি অ্যাকোমোডেট করতে পারবেন, আপনি কস্ট রিকনসিলিয়েশন আপনি করতে পারবেন, সেখানে খুব বেশি আর ঝামেলা হবে না। শুধু এই হ্যাকটুকু আপনি যদি বুঝতে পারেন, কাজ শেষ। এখন বলেন, না বুঝলে আবার বুঝাবো। এখানে এ বি সি ডি এটা মাথা থেকে ফেলে দেন। আমার হচ্ছে এই পার্টটুকু আলাদা আমি করলাম, বিটা আলাদা করবো, সিটা আলাদা, এটা অন্য জিনিস। বি সি ডি অন্য জিনিস। আমার প্রথমে কোয়ান্টিটি রিকনসিলিয়েশন করলাম, আর এখানে হচ্ছে এ এর জন্য ইকুইভ্যালেন্ট কত, এখানে বি এর জন্য কত, সি এর জন্য কত, ডি এর জন্য কত। বাট সেটা আমার এই মুহূর্তে চিন্তা করার দরকার নাই, আমি আপাতত এটা বুঝিনি। আমার প্রথম কাজ হবে, আমার যে ওপেনিং ইনভেন্টরিটা ছিল এটাই প্রথমে কমপ্লিট হলো, দেন আমার যে 18400 কমপ্লিট হলো, তারপরের ইউনিটটা পরে কমপ্লিট হলো। এখন যে ইউনিটটা আমি এই পিরিয়ডে স্টার্ট করি এই পিরিয়ডে শেষ করলাম সেটা 100%, আর বিগিনিং ওয়ার্কিং প্রসেসের যতটুকু এই পিরিয়ডে এসে কমপ্লিট করলাম ততটুকু নিব, এন্ডিং ওয়ার্কিং প্রসেসের যতটুকু এই পিরিয়ডে কমপ্লিট করলাম ততটুকু নিব। টোটাল কনসেপ্টটা হচ্ছে আমার এই পিরিয়ডে কতটুকু কমপ্লিট হলো সেটাকে আমি কনসিডারেশনে নিব, নিয়েই আমি অঙ্কটা করলে এটাকে বলা হয় FIFO মেথড। আপনাদের এরপর আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
স্যার বি নাম্বারটাকে আরেকটু বলবেন স্যার, আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম স্যার, সরি স্যার। আমি বিসিডি নিয়ে কোনো কিছু বলি নাই, এটা হচ্ছে আমাদের আমি এটাকে হাইড করে দিই, এটাকে আমি হাইড করে দিলাম, আপনারা মাথা থেকে এই জিনিসটা ফেলে দেন। স্যার কোশ্চেন একটু যাবেন? যাচ্ছে, আমি এটাকে হাইড করে দিলাম। এখন আপনাদের মাথায় কি আছে? এ এর কোয়ান্টিটি রিকনসিলিয়েশন করলেন এবং এ এর ইকুইভ্যালেন্ট ইউনিট করলেন। এখন প্রশ্নে যাচ্ছি, ম্যাডাম বলো। হ্যাঁ প্রশ্নে গেলাম তো, বলেন আপনার প্রশ্নটা কি? স্যার ওই যে 15,200টা কিভাবে পেয়েছেন আমার মনে আসতো। কোথায় 15,200 পেলেন? এবারে স্যার এবারে সলিউশনে যান। স্যার না সরি 19,200 স্টার্টেড ইনটু প্রোডাকশন 19,200। প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল। ও এটা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। আপনার ওপেনিং ইনভেন্টরি ছিল 3,200, এই পিরিয়ডে স্টার্ট করলেন 19,200 এবং ওয়ার্কিং প্রসেসে আপনার রয়ে গেছে 4,000। আপনি ওয়ার্কিং প্রসেসটা আলাদা লিখলেন যেই, তাহলে বাকি 18,400 আপনার কমপ্লিট হলো। 18,400 কে আপনি দুই ভাগ করে নেবেন, এক ভাগ হচ্ছে যে এই 3,200 এর জন্য আর বাকিটা লেফট ওভার। এটা হচ্ছে কোয়ান্টিটি রিকনসিলিয়েশন। এরপরে আপনি ইকুইভ্যালেন্ট ইউনিট করবেন। ম্যাডাম জি স্যার, জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? ফাইফো মেথড নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমরা তাহলে এই জিনিসটুকু যদি বুঝতে পারেন, আপনি এ বুঝতে পারলে বিও বুঝতে পারবেন, বি বুঝতে পারলে সি বুঝতে পারবেন, দেন ডিও বুঝতে পারবেন। আমরা এখন বি সি ডি তিনটা আবার একটু দেখি। প্রশ্নে দেওয়া আছে, আমরা শুধু প্রশ্নটা একটু দেখিনি। এটা শেষ, বি আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস ডিপার্টমেন্ট, আলাদা ইউনিট। 1500 ওপেনিং ইনভেন্টরি আছে যার 40% কমপ্লিট করা, এবং ইউনিট স্টার্ট করলো এই পিরিয়ডে হচ্ছে 20,000, এন্ডিং ইনভেন্টরি নাই, পার্সেন্টেজ অফ কমপ্লিশন হওয়ারও সুযোগ নাই। আচ্ছা তাহলে আমরা পিটা একটু দেখিনি। 1500 ইউনিট ওপেনিং ছিল, 20,000 স্টার্ট করলো, তাহলে 20,000 যদি স্টার্ট করে থাকে, এন্ডিং ইনভেন্টরি না থেকে থাকে, তাহলে ওই যা ছিল 21,500 পুরোটাই কমপ্লিট হলো। এখন 21,500 এর জন্য 1500 হচ্ছে আপনি আলাদা রাখবেন, এবং এই পিরিয়ডে স্টার্ট করে এই পিরিয়ডে শেষ করলো যেটা, সেটা আলাদা রাখবেন। ঠিক একই রকম ভাবে এখানে কনসিডারেশনটা নিতে হবে ইকুইভ্যালেন্ট ইউনিট করার সময়। ইকুইভ্যালেন্ট ইউনিটের আমাদের প্রশ্নে বলা আছে যে কি ওপেনিং ইনভেন্টরি 40% কমপ্লিট করা আছে, তাহলে 60% আপনি এই পিরিয়ডে করবেন। 40% আগে করা ছিল, 60% এই পিরিয়ডে এসে করলেন, তাহলে শেষ, এখানে কমপ্লিশন এর কাজটা শেষ। এখানে আমরা 1500 ইউনিটের 60% হচ্ছে 900, সেটা নিলাম, এবং 20,000 এই পিরিয়ডে স্টার্ট করে এই পিরিয়ডে শেষ করলাম, সেটাও নিলাম। বুঝছি এটা না? জি স্যার, 20,900 টোটাল। আচ্ছা, এরপরে আমরা সিটা দেখি। সিতে ওপেনিং ইনভেন্টরি ছিল না, কমপ্লিশন পিরিয়ডও নাই, স্টার্ট করলো 48,000, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 9,000, যার 30% কমপ্লিট করা। তাহলে 48,000 যদি স্টার্ট করে থাকে, তাহলে 9,000 যদি ইনভেন্টরিতে থেকে যায়, ওয়ার্কিং প্রসেসে থেকে যায়, তাহলে আমার কত কমপ্লিট হলো? 39,000 কমপ্লিট। 39,000। এটাতে আসলে কোনো কিছু নাই। ওপেনিং ইনভেন্টরি হচ্ছে আপনার 0, স্টার্ট করলেন 48,000, তার মানে 48,000 হিসাব আপনি দিবেন। আমি দিচ্ছি 39,000 কমপ্লিট হলো, 9,000 এন্ডিং ওয়ার্কিং প্রসেসে রয়ে গেছে। তাহলে এই 39,000-এর 100% ম্যাটেরিয়াল কমপ্লিট, এই ম্যাটেরিয়ালটা কমপ্লিট করা আছে। আর 9,000-এর কতটুকু ছিল কমপ্লিট? 30%। তাহলে 9,000-এর 30% হচ্ছে 3,27,000, 2,700। জি স্যার, হ্যাঁ 3,700। 2,700। আচ্ছা,
এরপর আমরা ডিটা দেখি, 27,000 ইউনিট ওপেনিং ছিল, যার 75% কমপ্লিট করা, 33,000 নতুন যুক্ত হলো, এন্ডিং ইনভেন্টরিতে আছে 8,000। এটা আবার একটু ঝামেলা আছে, 27,000 ওপেনিং ছিল, 33,000 নতুন যুক্ত হলো, তাহলে 60,000। এই 60,000 কে আমাকে মিলাইতে হবে। এন্ডিং ইনভেন্টরিতে হচ্ছে আমার 8,000, তাহলে আমি কমপ্লিট করলাম হচ্ছে 52,000। 52,000 যে আমি কমপ্লিট করলাম, এই 52,000 এর মধ্যে প্রথম 27,000 কে আমি আলাদা করব, যেটা ওপেনিং এ ছিল। তাহলে 52,000 থেকে 27,000 চলে গেলে আর থাকে 25,000। 25,000 আপনি এই পিরিয়ডে স্টার্ট করে এই পিরিয়ডে কমপ্লিট করেছিলেন। 27,000 যা 75% আগে কমপ্লিট করা ছিল, তাহলে আপনি এই পিরিয়ডে এসে 25% কমপ্লিট করেন, 25% নিলেন। 25,000 এর 100% এই পিরিয়ডে এসে স্টার্ট করেছিল, এই পিরিয়ডে কমপ্লিট হয়েছে, সেটা নিলেন। আর 8,000 হচ্ছে কতটুকু কমপ্লিট ছিল, 20% কমপ্লিট করলো, তাহলে 8,000 এর 20% হচ্ছে 1,600। শেষ। তাহলে আমরা একটা না 3টা 4টা একই রকম ভাবে দেখলাম আমাদের FIFO মেথডে ইকুইভ্যালেন্ট ইউনিট বের করার জন্য। ঠিক আছে, তাহলে FIFO মেথড পারবো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষায় স্যার ওয়েটেড এভারেজ মেথডই দিয়েন স্যার, যাতে আমরা পারি পরীক্ষা তো আমি থাকবো মনে হয় না স্যার? স্যার আপনি থাকবেন না কেন? ইনশাআল্লাহ স্যার। যিনি পড়ান তিনি, তাকে প্রশ্ন করতে দেওয়া হয় না। স্যার তাহলে আমাদের আইসিএম এর প্রশ্ন কারা করে? যারা পড়ায় না তারা করে। স্যার তাহলে ওনারা কিভাবে বুঝবে বলেন? তাহলে তো আমরা ফেল করব স্যার। হ্যাঁ, তাহলে তো আমরা ফেল করব স্যার। এটা যিনি স্যার পড়ান। একটা কোশ্চেন ছিল স্যার, আপনারা কি স্যার খাতা দেখেন আইসিএম এর আমাদের যে এক্সামের খাতাগুলো? আমি তো আগে দেখতাম, গত কিছুদিন দেখিনি, গত মনে হয় বছর খানেক আমি দেখিনি। আমি আগে কস্ট অ্যাকাউন্টিং এর খাতা দেখতাম। সাধারণত যিনি যে প্রশ্ন যে সাবজেক্টটা পড়ান তাকে সেই সাবজেক্টটা দেওয়া হয় না, অন্য একটা সাবজেক্ট দেওয়া হয়। স্যার আপনি স্যার আর কোন কোর্সে ক্লাস নেন স্যার আপনার? মানে আমি আর কোনো কোর্সে ক্লাস নেই না, আমি শুধু সাধারণত একজন টিচারকে একটা কোর্সে দেওয়া হয়, দ্বিতীয় কোনো কোর্স দেওয়া হয় না। আমি আগে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিতাম, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট ছিল, এটা নিতাম নলেজ লেভেলে। হ্যাঁ, নলেজ লেভেলে, এটা আগে ফাউন্ডেশন লেভেলে ছিল। এরপরে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিতাম, এটা ছিল PL1 লেভেলে। এরপরে নিচ্ছি হচ্ছে এই সাবজেক্টটা। স্যার যিনি ক্লাস নেন উনি কোশ্চেনও তৈরি করেন না, আবার খাতা দেখেন না, এরকম স্যার? জি জি, নাহলে তো আপনার প্রফেশনাল এক্সাম গুলোতে শুরু হবে আর কি, অনেকভাবে মেনটেন করা যাবে না। স্যার জি আমার স্যার। একটা নন টপিক প্রশ্ন। জি স্যার। সিএ দের যে রকমের ওদের ইন্টার্নশিপ করার একটা ওয়ে আছে, আমাদের কি এরকম কোনো ওয়ে আছে বা অপরচুনিটি আছে? আমার মনে হয় আপনাদের যে সেখানে তো হচ্ছে একটা ট্রেনিং এর মধ্যে থাকতে হয়, তাদেরকে একটা কোর্স কমপ্লিশনের পিরিয়ডে থাকতে হয় 3 বছরের। আমাদের এখানেও একটা পলিসি আসতেছে, আমাদের এখানে যাদের ফান্ড থাকবে বা যারা ইয়েতে থাকবেন তাদের 1 বছরের একটা ইন্টার্নশিপের একটা সুযোগ থাকবে। এটা ছাড়াও আপনাদের কিন্তু 3 মাসের একটা ইন্টার্নশিপ করতে হবে কোন একটা অর্গানাইজেশনের সাথে থেকে, এটা কিন্তু বাধ্যতামূলক। স্যার সেটা তো ফাইনাল স্ট্র্যাটেজি লেভেল যাওয়ার পরে না স্যার, মানে 2000 মার্ক কমপ্লিট হওয়ার পরে, মানে যখন মানে আইসিএম এর ফুল সার্টিফিকেট দেয়া হবে? আপনি ফুল সার্টিফিকেটের পরেও করতে পারেন এবং তার আগে করতে পারেন, একটা লেভেল ক্রস করার পর। সম্ভবত আপনি যখন ফাইনাল লেভেলের কাছাকাছি চলে যাবেন, এটার একটা নির্দিষ্ট মনে হয় দেওয়া আছে, যে মার্কস দেওয়া আছে, এত মার্কস কমপ্লিট করলে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন, অথবা ইন্টার্নশিপটা আপনি কমপ্লিট করে রেখে দিতে পারেন। কিন্তু আপনি বিজনেস লেভেলে ভর্তি হয়ে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন না।
স্যার 1 বছরের যেটা বলছেন স্যার সেটা কি মানে পরবর্তীতে চালু হবে এরকমটা নাকি? চালু হবে, হ্যাঁ চালু হবে। এটার একটা সুযোগ তৈরি হচ্ছে আর কি, হয়তো এটাও এটা চালু হবে। এটা করলে ভালো হয়। আসলে সি এর যারা স্টুডেন্ট স্যার তারা মানে 3 বছরের ফার্মে কাজ করার কারণে মানে একটু বেশি মানে এগিয়ে থাকে, সিসির যে সার্টিফিকেট তারা পায় এগিয়ে থাকে। তারা প্র্যাকটিক্যালি যারা কাজ করবে তারা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের স্যার স্যার আমরা কি এরকম কোন অপরচুনিটি পেতে পারি? প্রতিষ্ঠান থেকে এই মুহূর্তে করতেছেন ঠিক আছে, বাট আপনাদের রেফারেন্সে বা না পেতে পারেন। আপনারা তো ইন্টার্নশিপ যারা বিবিএ করতেছেন, এমবিএ করতেছেন, তারা এমনিতেই করতেছেন, আমাদের এখান থেকেও সুযোগ দেওয়া হবে। বাট এখানে ইন্টার্নশিপের পর আপনাকে একটা বড় রিপোর্ট তৈরি করতে হবে, এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনারা মানে একটা সিনিয়র হয়েছেন এইরকম একটা ইন্টার্নশিপ রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে, কারণ সেখানে আমাদের সিনিয়র মেম্বাররা থাকবে, প্রশ্ন করবে। সেটা যদি পাস না করেন কিন্তু আপনি মেম্বারশিপ পাবেন না, ঠিক আছে? সাধারণত এটা ঘটে না, কিন্তু সেখানে কিন্তু আপনাকে ভোগাবে। আপনি যদি যেন তেন ভাবে রিপোর্ট তৈরি করে বিবিএ এমবিএ তে অনেক সময় দেখা যায় যে আপনি কপি পেস্ট করে দিয়ে দিলেন, কোনো কিছু জানলেন না, বুঝলেন না। আইসিএমএ তে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে, রিপোর্টটা ঠিক মতো হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু গাইড করা হয়, ঠিক আছে? বাট বিজনেস লেভেলটা আগে পাস করেন, বিজনেস লেভেল স্ট্র্যাটেজিক লেভেল পাস করেন, পাস করার পর তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। ওকে স্যার। স্যার আপনি তো আমাদের পরের লেভেলে থাকবেন তাই না স্যার? না থাকবো না, আমার এটাই শুরু, এখানেই শেষ। স্যার সো স্যাড। স্যাড হওয়ার কিছু নেই, এখানেই শিখে ফেলেন, তাহলে পরের লেভেলে আর পড়াই লাগবে না, পাস। স্যার আমাদের তো আজকে 27তম ক্লাস, আর কি মাত্র 3টা ক্লাস হবে? 3টা ক্লাস হবে না, আর একটু বেশি নিব, আমি দেখি না আপনাদের কোর্স কতটুকু কমপ্লিট হলো। কমপ্লিট না হলে আরো যতটুকু দরকার ততটুকু দিব ইনশাআল্লাহ, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। কিন্তু করলে আপনারা থাকলে আমার ক্লাস নিতে কোনো সমস্যা নাই। স্যার আমাদেরকে কি এক্সেল ফাইলটা দেওয়া যায় স্যার, ডিরেক্ট স্ক্রিনশট না দিয়ে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আমরা তাহলে আজকে কমপ্লিট করি, আমি এক্সেল ফাইল আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই। চ্যাট বক্সে দিবেন না প্লিজ স্যার? চ্যাট বক্সে এই মুহূর্তে দিয়ে তো মনে খোলানো যাবে না স্যার, এটা ফেসবুক গ্রুপে দেওয়া যায় না? ওই যে ফেসবুক গ্রুপে আমাদের স্টুডেন্টরা দিয়ে দিবে, তো আপনারা দিয়ে দিব স্যার, সমস্যা নাই স্যার, দিয়ে দিব ফেসবুক গ্রুপে। আমরা যোগাযোগ করে নিয়ে যারা ফেসবুকে নাই সেখানে অ্যাড করে নেন, যারা হোয়াটসঅ্যাপে আছে তো তারা পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে। হোয়াটসঅ্যাপে এখনো আমাদের অ্যাভেলেবল হয় নাই। আরো দুই একজন যদি যারা ইনঅ্যাক্টিভ তারা যদি লিভ করেন তাহলে আপনাদেরকে অ্যাড করা যাবে। এখন কি আছে সুযোগ? হোয়াটসঅ্যাপে পেয়েছেন তারা ওই ফেসবুক গ্রুপটাতে দিয়ে দিবে। ঠিক আছে ম্যাডাম, আমরা শেষ করলাম, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।